রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। বাংলাদেশি সেবা পার্টি দেশবাসীর সামনে সত্য ইতিহাস তুলে ধরতে চায়। কিছু আগেই হোক বা পরেই হোক, পূর্ব পাকিস্তানকে ভারতভুক্ত হতেই হবে, এটি বলেছিল নেহেরু। 2020 সাল কোন পথে বাংলাদেশ চলছে? শেখ হাসিনা, বেনজির, আজিজ এরা কি করছে? এই দেশকে যারা স্বাধীন করেছিল, আজ গুটি কতক দেশদ্রোহী লোকেরা অনায়াসে এই দেশকে ভারতের হাতে তুলে দিচ্ছে এবং এরা চাচ্ছে গুলামির জীবন। অতীতের ইতিহাস যদি আমরা একটু দেখি, 1947 সালের পূর্ববর্তী বাঙালি মুসলমানদের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থান, রাজনৈতিক বিপর্যয় বাংলার গোটা মুসলমান সমাজ জীবনের সকল ক্ষেত্রে অধঃপতিত জাতিতে পরিণত ছিল। বাংলার জমিদাররা ছিল হিন্দু আর প্রজারা ছিল মুসলমান। বাংলার মহাজনরা ছিল হিন্দু আর খাতক ছিল মুসলমান। উকিলরা ছিল হিন্দু, মক্কেলরা ছিল মুসলমান। ডাক্তাররা ছিল হিন্দু আর রোগীরা ছিল মুসলমান। হাকিমরা ছিল হিন্দু, আসামিরা ছিল মুসলমান। খেলোয়াড়রা ছিল হিন্দু, দর্শকরা ছিল মুসলমান। জেইলাররা ছিল হিন্দু, কয়েদিরা ছিল মুসলমান। হিন্দু জমিদাররাই মুসলমান প্রজাদেরকে তুই তুকার করে অবজ্ঞা করত এবং কাচারিতে আর বৈঠকখানাতে এদের বসতে আসন দিতে তারা অস্বীকার করত। শুধু তাই নয়, তাদের দেখাদেখি তাদের আমলা তন্ত্র যারা, তাদের আত্মীয় স্বজন, তাদের ঠাকুর পুরোহিত, তাদের উকিল ডাক্তাররাও মুসলমানদের নিজেদের প্রজা ও সামাজিক মর্যাদায় নিম্ন স্তরের লোক মনে করত। চোখের সামনে ভেসে উঠছে সেই 1947 সালের 3রা জুন, যেদিন লর্ড মাউন্টব্যাটেন প্ল্যান ঘোষিত হয়। অ্যাডভিনা কর্তৃক, লর্ড মাউন্টব্যাটেন কর্তৃক। প্ল্যানটি কি? সেদিন একজন ব্রিটিশ সিভিলিয়ান পূর্ববঙ্গকে উপহাস করে বলেছিল রুরাল স্লিম, অর্থাৎ কদর্য গ্রাম্য বস্তি। এই রুরাল স্লামই ছিল এই পূর্ববঙ্গ। মিল, কলকারখানা, রাস্তাঘাট, শিক্ষা দীক্ষার সুযোগ কিছুই ছিল না এই পূর্ববঙ্গে। গান্ধী, নেহেরু, প্যাটেল, মেনন প্রমুখ ব্রাহ্মণ্যবাদী হিন্দু নেতারা মুসলমানদের শায়েস্তা করার জন্য ইংরেজ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনকে হাত করে দেশটা এমনভাবে ভাগ করেছিল যেন পূর্ব পাকিস্তান 6 মাসের বেশি টিকতে না পারে। কারণ সেদিন একক স্বাধীন দেশ হিসাবে টিকে থাকার কোনো সামর্থ্য ছিল না তখনকার পূর্ববঙ্গের। দেশ বিভাগের সময় প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করা কোনো বাঙালি মুসলমান আইসিএস ছিল না। বিভাগোত্তর বাংলায় মাত্র 2 জন নমিনেটেড আইসিএস ছিলেন, তারা হলেন নুরুন নবী চৌধুরী ও মিস্টার মোর্শেদ। নুরুন নবী সাহেব এদেশে এসেছিলেন, কিন্তু মোর্শেদ সাহেব পূর্ববঙ্গেই থেকে যান। দেশ বিভাগের পর পূর্ব পাকিস্তানের 19টি জেলা, 60-70টি সাব ডিভিশনে প্রশাসন চালাবার মতো কোনো বাঙালি মুসলমান সিভিলিয়ান অফিসার সেদিন ছিল না। দক্ষ সেনা অফিসার ছিল না। মাত্র 4-5 জন কিংস কমিশন সেনা অফিসার, 50-60 জন জেসিও এবং 100-2 বাঙালি মুসলমান সেপাই নিয়ে বাংলা ভাগ হয়েছিল। পুলিশ প্রশাসন গড়ে তোলার মতো প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ অফিসার, সিপাহী, কনস্টেবল ছিল না রেল চালাবার মতো পর্যাপ্ত ড্রাইভার, টিটি, স্টেশন মাস্টার, টেলিফোন, টেলিগ্রাফ, পোস্টাল বিভাগ চালাবার মতো দক্ষ লোকজন ছিল না কোনো নৌবন্দর। ইন্ডাস্ট্রি বলতে ছিল নড়বড়ে মোহিনী মিল, চিত্তরঞ্জন কটন মিল, কুষ্টিয়ার কেরু অ্যান্ড কোম্পানি অ্যান্ড সাতকের আসাম বেঙ্গল সিমেন্ট কোম্পানি। 1947 পূর্বে পূর্ববঙ্গ এবং পশ্চাৎপদ ছিল যে সেখানে শিক্ষা, যাতায়াত,
গৃহায়ন, ব্যাংক, বীমা কিছুই ছিল না, যার জন্য বাংলা ভাগ করার পর উল্লসিত নেহেরু বলেছিল, কিছু আগেই হোক বা পরেই হোক পূর্ব পাকিস্তানকে ভারতভুক্ত হতে হবে। নেহেরু গঙ্গের সেই আশা দুরাশার পর্যবসিত করে দিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। তার দুই পাকিস্তান ওয়ান স্টেট করার দূরদর্শী সিদ্ধান্তের মাধ্যমে দুই পাকিস্তানের জনগণের সম্মিলিত সহযোগিতার পশ্চাৎপদ পূর্ব পাকিস্তানের প্রতিরক্ষা, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে রেল, বিমান, পোস্টাল, টেলিগ্রাফ সবকিছু উন্নতি হতে শুরু করে। এর ফলে 1947 থেকে 1971 পাকিস্তানে মাত্র 24 বছর পশ্চাৎপদ পূর্ববঙ্গের বাঙালিরা শিল্পপতি হলো, সিএসএস অফিসার হলো, এয়ারফোর্স, নেভি এবং সেনাবাহিনী পরিচালনায় দক্ষ হয়ে উঠল, সুদক্ষ পাইলট ও বায়ুসেনা হয়ে উঠল, দেশে 70টির মতো পাটকল নির্মিত হলো, পেপার মিল, টেক্সটাইল মিল, স্টিল মিল, সুগার মিল, নিউজপ্রিন্ট মিল নির্মিত হলো, রিফাইনারি, সার কারখানা, রাইফেল ফ্যাক্টরি, মেশিন টুলস ফ্যাক্টরি, পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, পাওয়ার হাউস, নৌবন্দর, এয়ারপোর্ট, রেল স্টেশন, সুদৃশ্য সংসদ ভবন প্রভৃতি নির্মিত হলো, রাস্তাঘাট, বিমান পরিবহন, রেল ও নৌ পরিবহন উন্নত করা হলো, দেশে আধুনিক ব্যাংক, বীমা, গৃহায়ন ব্যবস্থা গড়ে উঠল। সর্বোপরি একসময়ের অনুন্নত জেলা শহর ঢাকা আধুনিক নগরীতে পরিণত হলো। প্রমাদ গুনল ভারতের ব্রাহ্মণ্যবাদী নেতারা। তারা ছড়িয়ে দিলেন ভাঙ্গনের সেই মন্ত্র, বাঙালির প্রাণ, বাঙালির মন, এক হোক, এক হোক, এক হোক, হে ভগবান। বাঙালি জাতিসত্তার মগজ ধুলাই মেশিনে ধুলাই করে তারা ভুলিয়ে দিতে সক্ষম হলো পূর্ব পাকিস্তানের মানুষের মুসলিম পরিচয়, মুসলিম সংস্কৃতি, মুসলিম ঐতিহ্য, মুসলিম জাতিসত্তা, যার উপর নির্ভর করে দাঁড়িয়েছিল পাকিস্তানের ভিত্তি। সেই মুসলিম জাতিসত্তা লীন হয়ে গেল বাঙালি জাতিসত্তার প্রচার জোয়ারে। এটি করেছিল দাদা বাবুরা। তারপর পদ্মা মেঘনায় অনেক পানি গড়ালো। 1948 সালে ভাষা আন্দোলনের সূচনা হলো, শুরু হলো আন্দোলন, ঘেরাও হরতালের মাধ্যমে 1952 সালের চূড়ান্ত ভাষা আন্দোলন। তারই জের ধরে 1954 যুক্ত ফ্রন্ট সরকার গঠন। 58 সালে আওয়ামী লীগ নেতৃত্বের দ্বন্দ্বে সংসদ ভবনের ভিতরে ডেপুটি স্পিকার শাহেদ আলীকে পিটিয়ে হত্যার মতো ললেট ঘটনা। পাকিস্তানের শাসন ব্যবস্থা নেমে এলো চরম অরাজকতা ও অস্থিতিশীলতায়। রাজনীতিতে দুর্নীতির অনুপ্রবেশ ঘটল, বরঞ্চ ঘটানো হলো ভারত কর্তৃক। দুর্নীতিগ্রস্ত রাজনীতির পথ ধরে 58 সালে আইয়ুব খানের সামরিক শাসন এলো। 1965-তে পাকিস্তান ভারত যুদ্ধ হলো। 1966 সালে শেখ মুজিবের 6 দফা পেশ হলো। 1969-এ দেশ জুড়ে গণবিদ্রোহ, আইয়ুব খানের পদত্যাগ, ইয়াহিয়া খানের সামরিক আইন জারি। 1970 সালের নির্বাচনে ভারতপন্থী আওয়ামী লীগ দলটির একক সংখ্যাগরিষ্ঠতা লাভ। ভুট্টোর পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার অযৌক্তিক খায়েশ, সেটি নিয়ে দ্বন্দ্ব লাগে নির্বাচনে বিজয়ী শেখ মুজিবের সাথে। 1971 সালের 25শে মার্চ আর্মি ক্র্যাকডাউন, 9 মাসের মুক্তিযুদ্ধ এবং সবশেষে ভারতের সহায়তায় পাকিস্তান বাহিনীর পরাজয় ও বাংলাদেশের স্বাধীনতা লাভ। পাকিস্তানকে দুর্বল করে ভেঙে ফেলার জন্য 47 সাল থেকেই ভারত যে সুযোগ খুঁজছিল, 1971 সালে ভুট্টোর হঠকারিতায় ভারত সে সুযোগ পেয়ে গেল। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানের সেনানায়ক লেফটেন্যান্ট জেনারেল A.A.K. নিয়াজি 93,000 পাকিস্তানি আর্মি পার্সনস সহ ভারতীয় সেনানায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরার কাছে ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করা হলো। ভারতের উল্লাসিত প্রধানমন্ত্রী ইন্দিরা ফিরোজ খান আস্ফালন করে বলতে বাধ্য হলো, হাজার সাল কা বদলা লিয়া। আর স্বাধীনতার নাম নিয়ে বাংলাদেশের বুক চিরে এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ভারতীয় ট্রাক বহন ছুটছে, ট্রাকের যত বহর নিয়ে ছুটছে। বাংলাদেশের স্থলপথ, রেলপথ, নৌপথ ভারতের জন্য উন্মুক্ত হয়েছে।
বাংলাদেশের নৌবন্দরে ভারতের একচেটিয়া প্রাধান্য। বাংলাদেশের প্রায় সব কয়টা নদী ভারত কর্তৃক নিয়ন্ত্রিত। লেডার কমপ্লেক্স বসিয়ে ভারত বাংলাদেশের উপকূলে নজরদারি করছে। ভারতের সাথে অসমসামরিক চুক্তি করেছে। নিয়মিত সীমান্ত হত্যার মাধ্যমে ভারত বাংলাদেশের জনসাধারণকে আতঙ্কগ্রস্ত করে রেখেছে। বাংলাদেশের প্রতিবাদ করারও অধিকার নেই ভারতের সাথে। কিছু লোক তারা বলে যাচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর। ভারতের এবং বাংলাদেশিদের রক্ত এক, এবং ভারতকে যা কিছু দেয়া হয়েছে তা সারা জীবন মনে রাখবে। দেশের সবকটা প্রচার মিডিয়া যা রয়েছে আজ ভারতীয় আধিপত্য। ভারতের সাথে $7.35 বিলিয়ন মতো বাণিজ্য ঘাটতি। চাল, ডাল, মরিচ, মশলা, ডিম, মাছ, মুরগি, গরু, আলু, পেঁয়াজ, এমনকি চা ও চানাচুরটা পর্যন্ত ভারত থেকে না আনলে বাংলাদেশের মানুষের চলছে না। স্বাধীনতার নাম নিয়ে বাংলাদেশের মানুষ যেন ভারত নামক প্রভুর অতিথিশালায় নিষ্কর্মা বাসিন্দা হয়ে প্রভু নাম জপ-তপ করছে। 90% মুসলমানদের দেশে সামরিক, আধা সামরিক, বেসামরিক, সরকারি সকল বিভাগের উচ্চ পদগুলো একচেটিয়া ভারতপন্থীদের দখলে। দেশের মুসলমান যুবকদের চাকরি নেই, অথচ লক্ষ লক্ষ ভারতীয় আইনি বেআইনিভাবে বাংলাদেশের কর ফাঁকি দিয়ে চাকরি করে তারা এই ভারতীয়রা আইনিভাবে বেআইনিভাবে ভারতে টাকা পাচার করছে। বর্তমান ভারত বাংলাদেশের থেকে সবচেয়ে বেশি ফরেন এক্সচেঞ্জ উপার্জনকারী একটি দেশ, আর সেই ফরেন এক্সচেঞ্জের যোগান দিচ্ছে খেতে খামারে রক্ত পানি করা কৃষক, গার্মেন্টসের হাড় জিরে শ্রমিক, আর মরুভূমির উত্তপ্ত দেশে প্রতিনিয়ত মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে থাকা কিছু শ্রমজীবী মানুষ। এই নাকি স্বাধীনতার সুখ। স্বাধীনতার নাম নিয়ে বাংলাদেশ ভারতের সাথে এ পর্যন্ত 1971 সাল থেকে 2020 সাল 90টিরও বেশি চুক্তি, সমঝোতা, স্মারক সই করেছে। সেগুলো বিশ্লেষণ করলে দেখা যাবে বেশিরভাগই দাসত্ব চুক্তি নামান্তর, যার মধ্যে মুজিব আমলে 11টি আর তার মেয়ে হাসিনার আমলে 77টি চুক্তি তো দেশ বিক্রি করে দেয়া চুক্তির সমতুল্য। মুজিব আমলের 25 বছর মেয়াদী চুক্তির 12টি দফা তো পলাশী যুদ্ধের মতো ক্লাইভ মির্জাপুর চুক্তির 12 দফার কথা মনে করিয়ে দেয়। মুজিব কন্যা হাসিনা তো করেছে 77টি চুক্তি, যার মাধ্যমে দেশের বন্দর, সড়ক, রেলপথ, নৌপথ, এমনকি দেশের স্বাধীনতাটুকু হিন্দুত্ববাদী ভারতের হাতে তুলে দিয়েছে। এদের চুক্তিগুলোর একটি মাত্র নমুনা আমি আপনাদের সামনে মনে করানোর জন্য তুলে ধরতে চাই। 1971 সালের 25শে মার্চ দেশের মানুষকে আগুনের গোলার মুখে রেখে যেসব নেতারা কলকাতায় পালিয়ে জীবন কাটিয়েছিলেন এবং নিজেদের জীবন বাঁচিয়েছিলেন, স্বাধীনতার ধ্বজধারী সেই সব আওয়ামী লীগ নেতারা 1971 সালে বাংলাদেশের প্রবাসী কলেজ সরকার সেজে ভারতের সাথে 7 দফা এক গোপন চুক্তি স্বাক্ষর করেছিল, যে চুক্তির কথা তারা কোনোদিন জনগণকে জানতেও দেয়নি। সেই চুক্তির 7 দফা জানলে বাংলাদেশের স্বাধীনতার রহস্য এবং সেই স্বাধীনতা অর্জনে বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করতে ভারতের এগিয়ে আসার উদ্দেশ্য দুটোই পরিষ্কার হয়ে যাবে। চুক্তির শর্তগুলো ছিল এরকম: 1 নম্বর, যারা সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে শুধু তারাই প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োজিত থাকতে পারবে, বাদবাকিরা চাকরিচ্যুত করা হবে এবং সেই শূন্য পদ পূরণ করবে ভারতীয় প্রশাসনিক কর্মকর্তারা। নম্বর 2, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রয়োজনীয় সংখ্যক ভারতীয় সৈন্য বাংলাদেশে অবস্থান করবে। 1972 সালে নভেম্বর থেকে আরম্ভ করে প্রতি বছর এ সম্পর্কে পুনরায় নিরীক্ষণের জন্য দুই দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। নম্বর 3, বাংলাদেশের কোনো নিজস্ব সেনাবাহিনী থাকবে না। নম্বর 4, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার জন্য মুক্তিবাহিনীকে কেন্দ্র করে একটি প্যারামিলিশিয়া বাহিনী গঠন করা হবে। নম্বর 5, সম্ভাব্য ভারত পাকিস্তান যুদ্ধে অধিনায়কত্ব করবে ভারতীয় সেনাবাহিনীর প্রধান। মুক্তিবাহিনীর
সর্বাধিনায়ক অর্থাৎ শেখ মুজিব এবং যুদ্ধকালীন সময়ে মুক্তিবাহিনী ভারতীয় বাহিনীর অধিনায়কত্বে থাকবে। নম্বর 6, দুদেশের বাণিজ্য হবে খোলা বাজার ভিত্তিক। নম্বর 7, বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারতীয় পররাষ্ট্রনীতির অনুরূপ হতে হবে। দ্রষ্টব্যে লেখা মুক্তিযুদ্ধ চলাকালীন প্রবাসী বাংলাদেশের সরকারের দিল্লি মিশন চিফ হুমায়ুন রশিদ চৌধুরীর সাক্ষাৎকার 27/12/1989। কি বুঝতে পারলেন আপনারা? বাংলার মুসলমানরা 1957 সালে মীর জাফর ঘসিটি বেগমের প্রতারণা দেখেছে। 1792 সালে মীর সাদিকের প্রতারণায় টিপু সুলতানকে প্রাণ দিতে হয়েছে, সেটাও দেখেছে। 1857 সালে সিপাহী বিপ্লবে বাহাদুর শাহের সাথে প্রতারণাকারী মুন্সী গোবিন্দ দাস আগাজানদের চরিত্র দেখেছে। 1948 সালে ভারত কর্তৃক হায়দ্রাবাদ দখলের সময় হায়দ্রাবাদের সেনাপতি আল ইদ্রুসের প্রতারণায় হায়দ্রাবাদের নাম নিশানা মিটে যেতে দেখেছে, কিন্তু তাদের ইতিহাস থেকে কিছুই শিক্ষা নেয়নি বাংলাদেশের এই মুসলমান সমাজ। আজ এক পলাশী পতনের ছবি, আর এক মহীশূরের পতনের ছবি, আর এক দিল্লি পতনের ছবি, আর এক স্বাধীন হায়দ্রাবাদ পতনের ছবি দেখছি আমরা বিভিন্নভাবে। বাংলাদেশের 17 কোটি মুসলমান স্বেচ্ছা মৃত্যুর ফাঁস গলায় আটকে কি নির্বিকারভাবে দাঁড়িয়ে আছে। শেষ জীবনের প্রান্তে দাঁড়িয়ে তারপরও আশা ছাড়তে ইচ্ছে করে না। আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে ইচ্ছে করছে, সত্য মুক্তি স্বাধীন জীবন লক্ষ্য শুধু যাদের, রবের রাহে আল্লাহর রাহে জান দিতে আজ ডাক পড়েছে তাদের। আর সর্বশেষে আমি কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতটি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, তারপরে আমি শেষ করতে চাই আমার এই ছোট্ট একটি লেকচার। এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমার রব যখন তোমাদেরকে সতর্ক করলেন, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে নিশ্চয় আমি সহযোগিতার হাত বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও নাফরমানি করো তাহলে জানবে আমার শাস্তি বড়ই কঠিন। এ কথা সত্য সুনিশ্চিত। আমাদের এই স্বাধীনতা আল্লাহ নিজে হাতেই দিয়েছেন। আমরা যদি এটি টিকিয়ে রাখতে না পারি তাহলে এই স্বাধীনতা আমাদের হাত থেকে চলে গেছে, যার জন্য আমাদের দেশে রয়েছে একবিংশ শতাব্দীর ঘসিটি বেগম খুনি হাসিনা, এবং সাথে আরো কিছু খুনিরা রয়েছে, বেনজির বলেন, আজিজ বলেন, শহীদুল বলেন, আরো অনেকেই। এবং প্রত্যেকটি সেক্টরে এমন কিছু লোক রয়েছে যারা এই দেশে খায় এবং লুটপাট করে ভিন দেশে পাঠায়। আসুন আমরা সবাই সদা সত্য কথা বলি এবং দেশকে ততটুকু ভালোবাসি যতটুকু আল্লাহ বলেছেন, আর ইসলামকে সদা সর্বদা গলায় লাগিয়ে নিজেদের জীবন কাটাই, আর কোনো খুনির সাথে আমরা যেন আতাত না করি। আল্লাহ আমাদের সবারই সহায় হন।